তাহলে আমরা আজকে কার্বোহাইড্রেট পড়ব। তো কার্বোহাইড্রেট, প্রথমে যে কার্বোহাইড্রেট জিনিসটা কি, দেখো যে কোনো অ্যানিমেল বডি কিছু মলিকিউল দিয়ে তৈরি। তো সেই মলিকিউলগুলো কি বলা হয়, সেই মলিকিউলগুলো সেগুলোকে বলা হয় বায়োলজিক্যাল মলিকিউলস বা বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস। তাহলে যে কোনো অ্যানিমাল বডি কিছু মলিকিউলস দিয়ে তৈরি, যেগুলোকে বলা হয় কিনা বায়োমলিকিউলস। এই বায়োমলিকিউলসগুলোর মধ্যে কি কি আছে না, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, আর নিউক্লিক অ্যাসিড। যার মধ্যে দুটো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আর আরএনএ। তো এই যে পাঁচটা উপাদান, এই যে পাঁচটা মলিকিউল, এগুলো বলা হয় বায়োলজিক্যাল মলিকিউলস বা বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস বা বায়োমলিকিউলস। এই পাঁচ ধরনের মলিকিউল কি কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ডিএনএ এবং আরএনএ, এইগুলো দিয়েই যে কোনো অ্যানিমাল এবং প্ল্যান্ট বডি তৈরি হয়। তাহলে আমরা খাবার হিসেবে কি খাই না, খাবার হিসেবেও আমরা যে কোনো অ্যানিমালের বা প্ল্যান্টের কোনো না কোনো অংশকে গ্রহণ করি। তাহলে যেমনভাবে এরা হচ্ছে যে কোনো বডির উপাদান বা যে কোনো বডি তৈরি করে, একইভাবে আমরা খাবার হিসেবে এইগুলোকেই খাই। আমরা যে এক টুকরো মাংস খাই, তার মধ্যে প্রোটিন আছে, তার মধ্যে অ্যাসোসিয়েটেড ফ্যাট আছে, কিছু স্টোরেজ কার্বোহাইড্রেট আছে, এবং তার সেই প্রত্যেকটা ওই যে প্রোটিন বা ওই যে মাসেলটা, সেই মাসেলের যে সেল, সেই সেলের মধ্যে নিউক্লিয়াস, তার মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে। অর্থাৎ এই সমস্তগুলোকে আমরা অ্যাজ এ ফুডও কনজিউম করি, আবার এই সমস্তগুলো দিয়েই যে কোনো বডিও তৈরি হয়। তো তার প্রথম উপাদান, যেটা প্রথম যে স্ট্রাকচার কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা পড়বো। আস্তে আস্তে বায়োমলিকুল সবগুলোই পড়বো। এই যে আমরা বায়োকেমিস্ট্রি পড়ি, বায়োকেমিস্ট্রি জিনিসটা কি, এই যে বায়োমলিকুলসগুলো আছে, এই বায়োমলিকুলসগুলোর এই রিয়াকশন, যে একটা কার্বোহাইড্রেট আমরা খাবার হিসেবে কার্বোহাইড্রেট খাচ্ছি, সেই কার্বোহাইড্রেট আলটিমেটলি কিভাবে আমাদের বডিতে এনার্জি তৈরি করছে, বা আমাদের বডিতে কিভাবে স্টোর হচ্ছে, বা প্ল্যান্টের বডিতে কিভাবে স্টোর হচ্ছে, বা সে কিভাবে সেখান থেকে আবার এনার্জি বার করছে। প্রোটিনের, অর্থাৎ একটা যে কোনো এই মলিকুলগুলোর একটার ডাইজেশনের পরের থেকে শুরু করে তার একদম আলটিমেট ফেট অবধি যে সমস্ত রিয়াকশনসগুলো আমাদের বডিতে ঘটে, তার স্টোরেজের জন্য, তাকে পুড়িয়ে এনার্জি প্রোডাকশনের জন্য, তার ফলে যে বাই প্রোডাক্ট তৈরি হলো সেইগুলোকে বডির বাইরে বার করার জন্য, ইত্যাদি সংক্রান্ত যে কেমিক্যাল রিয়াকশন, সেগুলোকেই আমরা কালেকটিভলি কি বলি না, বায়োকেমিস্ট্রি। সেগুলোকেই বলি আমরা বায়োকেমিস্ট্রি। তো বায়োকেমিস্ট্রিতে গিয়ে আমরা কি পড়বো না, প্রথমে এই যে কার্বোহাইড্রেট পড়বো, কার্বোহাইড্রেটের স্ট্রাকচার পড়বো, কার্বোহাইড্রেটের টাইপস ইত্যাদি বিভিন্ন কিছু পড়বো। তারপরে কার্বোহাইড্রেটের মেটাবলিজম পড়বো, যে এই কার্বোহাইড্রেট আমরা খাবার হিসেবে গ্রহণ করার পরে আমাদের সেলের পৌঁছানোর পরে ও কিভাবে সেখান থেকে এনার্জি তৈরি করছে, বা সেই কার্বোহাইড্রেট কিভাবে আমাদের বডিতে স্টোর হচ্ছে, বা প্ল্যান্ট কিভাবে তাকে স্টোর করে। এই ওভারঅল সব কিছু কার্বোহাইড্রেট নিয়ে পড়াই হচ্ছে কার্বোহাইড্রেট কেমিস্ট্রি বা কার্বোহাইড্রেট বায়োকেমিস্ট্রি। তাহলে আজকে আমরা প্রথম ক্লাসে কার্বোহাইড্রেট শুরু করব, দেখা যাক কতটা হয়। তাহলে কার্বোহাইড্রেট কোনগুলো না, আমরা প্ল্যান্ট থেকে যে সমস্ত ফুডগুলো পাই, ভাত, মুড়ি, রুটি, বা প্ল্যান্টের মধ্যে স্টোর থাকা যে সেলুলোজ, অ্যানিমেলের মধ্যে থাকা গ্লাইকোজেন ইত্যাদি, এই যে টার্মগুলো যেগুলো আমরা শুনেছি, এই সবগুলোই হচ্ছে কার্বোহাইড্রেট। স্ট্রাকচারালি কার্বোহাইড্রেট কি দিয়ে তৈরি না, স্ট্রাকচারালি বা কেমিক্যালি যদি বলি, তাহলে কার্বোহাইড্রেট কি জিনিস না, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা কম্পাউন্ড। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা কম্পাউন্ড। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে তো অনেক কম্পাউন্ডই তৈরি হয়। সাপোজ এইটা একটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের কম্পাউন্ড। কিরকম না, এতে 5টা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে, আর 7টা অক্সিজেন আছে। এটা একটা হাইড্রোকার্বন বা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের কম্পাউন্ড। আবার 4টা কার্বন আছে, 8টা হাইড্রোজেন আছে, 2টো অক্সিজেন আছে। এটাও একটা হাইড্রোকার্বন বা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা কম্পাউন্ড। তাহলে এগুলো কি কার্বোহাইড্রেট? এটা কি কার্বোহাইড্রেট বা এটা কি কার্বোহাইড্রেট? এটা কার্বোহাইড্রেট নয়। তাহলে কখন আমরা বা কোন যৌগটাকে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের কোন যৌগটাকে আমরা কার্বোহাইড্রেট বলবো না, তার একটা নিশ্চয়ই কোনো ডেফিনেশন আছে বা নিশ্চয়ই কোনো ফর্মুলা আছে। যদি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন
1:2:1 অনুপাতে থাকে, তাহলে যে যৌগটা তৈরি হয় সেই যৌগটা হচ্ছে কার্বোহাইড্রেট। অর্থাৎ আমি যদি এখানে এরকম লিখি C3H6O3, তাহলে এই যে যৌগটা হয়ে গেল কিন্তু কার্বোহাইড্রেট। এরা কেউ কার্বোহাইড্রেট নয়, এ কিন্তু কার্বোহাইড্রেট। কারণ কি এর মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন 1:2:1 অনুপাতে আছে। তাহলে কার্বোহাইড্রেট কিনা, কার্বোহাইড্রেট হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা কম্পাউন্ড, যেখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকে, সেটাই হলো কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা কি দাঁড়াবো না, জেনারেল ফর্মুলা করা হয় CnH2nOn, বা এটাকে আমরা এইভাবে লিখি যে CnH2O হলেন। এইটা হলো কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা। এখানে আমরা n সমান কিনা, n সমান হচ্ছে নাম্বার অফ কার্বন মলিকিউল বা নাম্বার অফ মলিকিউল, সেটা কার্বন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে। আমরা প্রথমটা দিয়ে যদি করি তাহলে নাম্বার অফ কার্বন সমান n বসালি বাকিগুলোর মানও আমরা পেয়ে যাব। যদি n সমান 3 হয় তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কত হবে, হাইড্রোজেন হবে 6 আর অক্সিজেন হবে 3। তাহলে এই যে তিনটে যে মলিকিউল দিয়ে তৈরি, এই তিনটে মলিকিউলের নাম্বার হচ্ছে n দিয়ে ডিনোট করা হয়। এখন আমরা এই যে CnH2 হলেন এই ফর্মুলাটাকে যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি না, এখানে একটা জল আছে, জল। তাহলে আরো ভাবে আমরা আরো যদি সিম্পল ভাবে দেখি তাহলে কি না, জল আর কার্বনের একটা যৌগ। প্রথমে বললাম কি না কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা যৌগ। এখন দেখা গেল যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এমন অনুপাতে থাকে সেটা কিনা 1:2:1। আবার আমরা জানি যে জলের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন কি অনুপাতে থাকে না, হাইড্রোজেন 2, অক্সিজেন 1, 2:1 অনুপাতে থাকে। তাহলে কার্বোহাইড্রেটে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন জলে যে অনুপাতে থাকে, এখানেও হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত সেম। তাহলে আমরা জেনারেল ফর্মুলাটা কি করে দিলাম না, H2O হোলেন করে দিলাম, যে যতগুলো কার্বন আছে ততগুলো জল আছে। এই ফর্মুলাটা দিয়ে কি দাঁড়াচ্ছে না, নাম্বার অফ কার্বন ইকুয়াল টু নাম্বার অফ জল বা ওয়াটার। সেই কারণে আমরা কার্বোহাইড্রেটকে বলতে পারি, বা নামকরণটা এখান থেকে এসেছে, কি বলে না, হাইড্রেটস অফ কার্বন, যে কার্বনের জল ঘটিত যৌগ বা হাইড্রেট যৌগ, হাইড্রেটস অফ কার্বন। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের জেনারেল ফর্মুলা কি দিলাম না, CnH2nOn বা CnH2O হোলেন। যেহেতু 2:1 অনুপাতে জলের মতো অনুপাতে এখানে আছে, সেই কারণে আমরা কিনা H2O হোলেন করলাম। তাহলে যতগুলো কার্বন ততগুলোই জল, সেই কারণে বলা হয় কিনা হাইড্রেটস অফ কার্বন বা কার্বনের জল ঘটিত যৌগ হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের এক্সাম্পল কিনা আমরা যত সমস্ত প্ল্যান্ট প্রোডাক্ট খাই, ভাত, মুড়ি, রুটি থেকে শুরু করে যা কিছু সবই কার্বোহাইড্রেট। এখন কার্বোহাইড্রেটকে একটা বড় কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেটের আমরা ডেফিনেশন বা কি বলতে পারি না, আমরা বলতে পারি যে কার্বোহাইড্রেট হচ্ছে কি না একটা হাইড্রেটস অফ কার্বন বা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা এমন যৌগ যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন জলের অনুপাতে থাকে এবং তার ইকুয়াল কার্বন থাকে, অর্থাৎ যতগুলো জল ততগুলো কার্বন। বা আমরা বলতে পারি যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা যৌগ যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন 1:2:1 রেশিওতে থাকে। এরপরে আমরা যাব যে কার্বোহাইড্রেট, একটা লার্জ কার্বোহাইড্রেট সাপোজ নিলাম, একটা বড় কার্বোহাইড্রেট, বড় একটা কার্বোহাইড্রেটের মলিকুল, সাপোজ একটা কোনো প্ল্যান্ট প্রোডাক্ট বা প্ল্যান্টের কোনো একটা রাইস বা কোনোটা কি বলতো হুইট, কোনো একটা বড় প্রোডাক্ট নিলাম। এটা ধর একটা বড় কোনো একটা প্ল্যান্ট কার্বোহাইড্রেট, যেটা আমরা অ্যাজ এ ফুড নিয়েছি, ফুড অ্যাজ এ ফুড একটা কার্বোহাইড্রেট নিয়েছি। এখন এই যে ফুড কার্বোহাইড্রেট, একে যদি আমরা এনজাইম দিয়ে ভাঙি তখন সেই প্রসেসটাকে কি বলে না, ডাইজেশন। ডাইজেশন প্রসেসের কাজ কি না, বড় বড় কম্পাউন্ডগুলোকে ভেঙে ছোট ছোট কম্পাউন্ডে পরিণত হয়। এই যে আমরা মনে কর একটা ভাত খাই, একটা ভাত এত বড় সাইজ, ভাতের সাইজটা যথেষ্ট বড়, আর সেই ভাতটা কোষের মধ্যে গিয়ে এনার্জি তৈরি করবে। তাহলে কোষ তো অনেক ছোট, আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে অত বড় ভাতের মলিকিউলটা বা অত বড় রাইসের যে স্ট্রাকচারটা, সেটা ওইটুকু একটা সেলের মধ্যে কি করে যাবো, তাহলে কি করতে হবে, তাহলে না এই রাইসটাকে
ভেঙে ছোট ছোট কণায় পরিণত করতে হবে। এই যে প্রসেস, এটা হচ্ছে ডাইজেশন। বা আমরা একটা মাংস খাচ্ছি, একটা মাংসের টুকরো অনেক বড়, তাকে যদি কোষের মধ্যে নিয়ে যেতে তাহলে কি না তাকে ছোট ছোট কণায় ভাঙতে হবে। তো যে প্রসেসে একটা বড় মাংসের টুকরাকে ভেঙে সরল একটা সিম্পল ছোট ছোট কণায় পরিণত করা হয়, যেটা কোষের মধ্যে ঢুকতে পারবে ইজিলি বা যেটা কোষের থেকে ছোট, সেই প্রসেসটাকে বলা হয় ডাইজেশন। ডাইজেশন করার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে এবং সেখানে প্রচুর এনজাইম আছে। তো এই যে ফুড একটা অ্যাজ এ ফুড একটা কার্বোহাইড্রেট নিয়েছি, একে আমরা আলফা অ্যামাইলেজ, আমাদের এনজাইম স্যালিভারি অ্যামাইলেজ বা আলফা অ্যামাইলেজ দিয়ে যদি ওকে ডাইজেশন করা হয়, তাহলে দেখা যায় কিনা এই যে কার্বোহাইড্রেটটা, যে ফুড কার্ব, এই ভেঙে ছোট ছোট কণায় পরিণত, এই যে এক একটি ছোট ছোট কণা। তাহলে কার্বোহাইড্রেটকে ভাঙলে এই যে ছোট ছোট কণাগুলো আমরা পাই, এই ছোট ছোট কণাগুলোকে বলা হয় কিনা স্যাকারাইড। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা যদি ডাইজেস্ট করি বা কার্বোহাইড্রেট যদি ভাঙি, তাহলে কার্বোহাইড্রেট সব থেকে যে ছোট কণা বা স্মলেস্ট পার্টিকেল আমরা যেটা পাবো, তাকে বলা হয় কি না স্যাকারাইড। তাকে বলা হয় স্যাকারাইড। তাহলে কার্বোহাইড্রেটকে ভাঙলে যদি আমরা স্যাকারাইড পাই, তার মানে কি না অনেকগুলো স্যাকারাইডকে একসাথে জুড়লে পরেই কার্বোহাইড্রেট তৈরি হয়। তাহলে স্যাকারাইডের ডেফিনেশন কি আসলো, বা স্যাকারাইডের সম্পর্কে আমরা কি জানবো না, স্যাকারাইড হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ কার্বোহাইড্রেট, স্মলেস্ট পার্টিকেল অফ কার্বোহাইড্রেট। তাহলে আমরা একে স্মলেস্ট পার্টিকেল বলি আর যাই বলি, কিন্তু কার্বোহাইড্রেটই বলছি। তার মানে কি কার্বোহাইড্রেট হতে গেলে ওরও জেনারেল ফর্মুলা কি হতে হবে না, CN H2N হোল N বা ON হতে হবে, জেনারেল ফর্মুলা হতে হবে। অর্থাৎ কার্বোহাইড্রেটের যা প্রপার্টিজ, সেই সমস্ত প্রপার্টিজ ওর মধ্যে থাকতে হবে। তাহলে স্যাকারাইড কি না, স্যাকারাইড হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ কার্বোহাইড্রেট ইন হুইচ, যার মধ্যে অল দ্য প্রপার্টিজ অফ কার্বোহাইড্রেট প্রেজেন্ট। কার্বোহাইড্রেটের যত সমস্ত প্রপার্টিজ আছে সেটা এর মধ্যে বর্তমান। অর্থাৎ আমরা একটা বড় দেওয়ালকে যদি ভাঙি, তাহলে সেখান থেকে ইট বেরিয়ে আসে। তো এই ইট আর দেওয়াল সিমিলার, যদি সিমিলার প্রপার্টিজ, ইটগুলো মিলেই একটা দেওয়াল তৈরি হয়েছে। এখন ইটটা ভেঙে যদি আমি আরো ছোট ছোট কণা বার করে দিই, তখন সেটা কিন্তু আর দেওয়ালের অংশ থাকলো না। অর্থাৎ কার্বোহাইড্রেটের এই যে স্মলেস্ট পার্টিকেল স্যাকারাইড, এই স্যাকারাইড কতক্ষণ পর্যন্ত এই স্যাকারাইড বা কতক্ষণ পর্যন্ত এই কার্বোহাইড্রেট না, যতক্ষণ পর্যন্ত এর মধ্যে কার্বোহাইড্রেটের সমস্ত প্রপার্টিজ থাকছে, এর জেনারেল ফর্মুলা CnH2nOn থাকছে। অর্থাৎ 1:2:1 রেশিওতে যতক্ষণ পর্যন্ত এই কার্বন হাইড্রোজেন অক্সিজেন যুক্ত আছে, ততক্ষণ এই হচ্ছে কার্বোহাইড্রেট, বা তখনই একে বলবো আমরা স্যাকারাইড। একে যদি আমরা আরো ভাঙি, দিয়ে এখান থেকে সাপোজ দুটো হাইড্রোজেন বার করে দিলাম, তাহলে এখন কি পড়ে থাকলো না, পড়ে থাকলো CnH2nOn -2 হাইড্রোজেন। এই যে স্ট্রাকচারটা, এখন কিন্তু আর এর অনুপাতটা 1:2:1 অনুপাত থাকবে না, চেঞ্জ হয়ে যাবে অনুপাতটা। তখন কিন্তু সে আর কার্বোহাইড্রেট থাকলো না। অর্থাৎ যদি আমরা মলিকিউলে ভাঙতে শুরু করি, যে এই যে স্যাকারাইডটা, সেখান থেকে যদি আমরা কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন যদি রিমুভ করতে শুরু করি, তখন কিন্তু সে আর কার্বোহাইড্রেট থাকলো না। তাহলে ততক্ষণ পর্যন্তই আমরা কার্বোহাইড্রেট বলবো যতক্ষণ কি না ওর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন 1:2:1 অনুপাতে আছে, এবং কার্বোহাইড্রেটের যা প্রপার্টিজ, সেই সমস্ত প্রপার্টিজ গুলো আছে। এখন এই তাহলে কি বললাম না, কার্বোহাইড্রেটকে ভাঙলে পরে আমরা কি পাই না, স্যাকারাইড পাই। আবার এই স্যাকারাইড গুলো একসাথে যুক্ত হলে কি হয় না, কম কার্বোহাইড্রেট তৈরি হয়, বা বড় বড় লার্জ কার্বোহাইড্রেট তৈরি হয়। স্যাকারাইডও কার্বোহাইড্রেট, ফুডের মধ্যে যে লার্জ কার্বোহাইড্রেটটা নিয়েছি আমরা, এটাও কার্বোহাইড্রেট। এটা বড় ফর্ম, এগুলো ছোট ছোট ফর্ম। এইটা ভাঙলে আমরা এইগুলো পাবো, এই লার্জ কার্বোহাইড্রেট ভাঙলে আমরা স্যাকারাইড পাবো, আর স্যাকারাইড অনেকগুলো একসাথে অ্যাটাচ করলে পাবো, আমরা যুক্ত করলে আমরা লার্জ কার্বোহাইড্রেট পাবো। তাহলে কার্বোহাইড্রেটের উপরে কিছু ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে, টাইপস আমরা দেখব। কার্বোহাইড্রেটের কিছু টাইপস কিরকম না, কার্বোহাইড্রেটকে তাহলে ভাঙলে পর আমরা কি পাচ্ছি না, স্যাকারাইড। স্যাকারাইড, এখন এই কতগুলো স্যাকারাইড নিয়ে কার্বোহাইড্রেটটা তৈরি, সেই অনুযায়ী
কার্বোহাইড্রেটের কিছু ভাগ আছে। দেখ, একটা স্যাকারাইড যদি থাকে, একটা স্যাকারাইড যদি সিঙ্গেল স্যাকারাইড থাকে তাহলে সেটাও একটা কার্বোহাইড্রেট। সিঙ্গেল স্যাকারাইড যদি থাকে তাহলে সেটাও একটা কার্বোহাইড্রেট। আবার যদি দুটো স্যাকারাইড থাকে তাহলে সেটাও কার্বোহাইড্রেট। যদি 10টা থাকে তাহলে সেটাও কার্বোহাইড্রেট। আবার যদি 1000 থাকে তাহলে সেটাও একটা কার্বোহাইড্রেট। তাহলে কতগুলো কার্বোহাইড্রেট বা কতগুলো স্যাকারাইড দিয়ে কার্বোহাইড্রেটটা তৈরি, সেই অনুযায়ী কার্বোহাইড্রেটের কতগুলো ভাগ আছে বা কার্বোহাইড্রেটকে কতগুলো ভাগে ভাগ করা হয়। তো প্রথমত কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করা হয়। কি অনুযায়ী? নাম্বার অফ স্যাকারাইড, কতগুলো স্যাকারাইড দিয়ে তৈরি সেই অনুযায়ী কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করে। কি না, যদি একটাই কার্বোহাইড্রেট যদি একটা স্যাকারাইড হয় বা একটাই স্যাকারাইড যদি একটা কার্বোহাইড্রেট হয়, তখন সেটা বলে কিনা সিম্পল কার্বোহাইড্রেট। তাহলে আমরা কিসের বেসিসে ভাগ করছি? না, নাম্বার অফ স্যাকারাইড, কতগুলো স্যাকারাইড দিয়ে কার্বোহাইড্রেট তৈরি। যদি একটাই স্যাকারাইড যদি একটা কার্বোহাইড্রেট হয় তখন তাকে বলা হয় কিনা সিম্পল কার্বোহাইড্রেট। তাহলে এখানে নাম্বার অফ কার্বোহাইড্রেট কত? না, 1। সিঙ্গেল স্যাকারাইড একটাই যদি থাকে তখন সেটা বলে কিনা সিম্পল কার্বোহাইড্রেট। আর যদি অনেকগুলো থাকে তখন সেটা বলে কিনা কম্পাউন্ড কার্বোহাইড্রেট। তাহলে যদি মাল্টিপল স্যাকারাইড তখন সেটা বলে কম্পাউন্ড কার্বোহাইড্রেট। এই সিম্পল কার্বোহাইড্রেট যেহেতু একটি মাত্র স্যাকারাইড থাকে তাই একে আমরা কি বলি? মনোস্যাকারাইডও বলি। আর কম্পাউন্ড কার্বোহাইড্রেটের মধ্যে কতগুলো স্যাকারাইড আছে সেই অনুযায়ী ওকে আবার দুভাগে ভাগ করা হয়। কি না, যদি 2 থেকে 10টা স্যাকারাইড থাকে, 2 থেকে 10টা, তখন তাকে বলা হয় কিনা অলিগোস্যাকারাইড। আর বেশি থাকলে তখন সেটা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে এই হলো কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন। কি না, নাম্বার অফ কতগুলো স্যাকারাইড দিয়ে কার্বোহাইড্রেটটা তৈরি সেই অনুযায়ী কার্বোহাইড্রেটকে আমরা ভাগ করছি। যদি একটা স্যাকারাইড দিয়ে কার্বোহাইড্রেট তৈরি হয় তখন সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। যদি একের বেশি কার্বোহাইড্রেট দিয়ে স্যাকারাইড দিয়ে কার্বোহাইড্রেট তৈরি হয় তখন সেটা বলা হয় কিনা মাল্টিপল কম্পাউন্ড কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট যেহেতু একটাই স্যাকারাইড দিয়ে তৈরি তার জন্য ওকে আমরা আবার কি বলি? মনোস্যাকারাইড। আর কম্পাউন্ড কার্বোহাইড্রেটের মধ্যে যদি 2 থেকে 10টা স্যাকারাইড থাকে তখন সেটা বলে অলিগোস্যাকারাইড। আর 10-এর বেশি হলে পলিস্যাকারাইড। এরপর আমাদেরকে কিনা একের পরে প্রত্যেকটা সম্পর্কে পড়তে হবে। তো এই মনোস্যাকারাইড প্রথমে আমরা কি পড়বো? না, সিম্পল কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইড। এবং সিম্পল কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইড পড়তে গিয়ে আমরা ওভারঅল কার্বোহাইড্রেটের যে স্মলেস্ট পার্টিকেল সেই স্যাকারাইড সম্পর্কে পড়ে ফেলবো বা স্যাকারাইড সম্পর্কে পুরো আমরা জেনে নেব। তাহলে প্রথমে আমরা শুরু করবো নাকি কি না, মনোস্যাকারাইড বা সিম্পল কার্বোহাইড্রেট। তাহলে প্রথমে হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড মানে কিনা একটি স্যাকারাইড, যে ওয়ান স্যাকারাইড। মনো মানে ওয়ান, স্যাকারাইড মানে স্যাকারাইড, একটি স্যাকারাইড আছে। এখন এর জেনারেল ফর্মুলা কিনা CnH2nOn। এখন দেখ, এই মনোস্যাকারাইডকে আমরা আবার কতগুলো কার্বন আছে তার বেসিসে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন যদি নাম্বার অফ কার্বন 1 হয়, সি সমান যদি 1 হয় তাহলে কি দাঁড়াবে ফর্মুলাটা? না, CH2O। তাহলে দাঁড়াবে কিনা CH2O। যদি কার্বন সমান 2 হয় তাহলে কি হবে? না, C2H4O2। যদি নাম্বার অফ কার্বন 3 হয় তাহলে কি হবে? না, C3H6O3। যদি নাম্বার অফ কার্বন 4 হয় তাহলে কি হবে? না, C4H8O4। যদি নাম্বার অফ কার্বন 5 হয় তাহলে কি হবে? না, C5H10O5। যদি নাম্বার অফ কার্বন 6 হয় তাহলে কি না, C6H12O6। যদি নাম্বার অফ কার্বন 7 হয় তাহলে C7H14O7। এরকম ভাবে আমরা জেনারেল ফর্মুলাতে এন এর মান বসিয়ে বা কার্বনের নাম্বার বসিয়ে আমরা কি এগুলো ডিফারেন্ট সব কি পাচ্ছি? না, স্যাকারাইড পাচ্ছি। এখন প্রথমত আমাদেরকে মনে রাখতে যে নেচারে এই 1 নম্বর কার্বন যুক্ত এর নাম হচ্ছে মনোজ। 1 নম্বর যদি কার্বন থাকে তখন এটা বলে মনোজ।
যদি কার্বন দুটো থাকে তখন এটা বলে ডাইওজ, যদি কার্বন তিনটা থাকে তখন এটা বলে ট্রাইওজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ, এরকম করে নামকরণ হয়। এখন দেখ নেচারে এই মনোজ আর ডাইওজ পাওয়া যায় না। আমরা ফটোসিনথেসিস পদ্ধতিতে যখন কার্বোহাইড্রেট তৈরি হয় তখনও দেখবো যে প্রথম উৎপন্ন যৌগ 3 কার্বনযুক্ত, সবাই পড়েছিস। সেই জন্য কার্বোহাইড্রেট কি বলে না, কি বলতো, যে ফটোসিনথেসিসের যে ফার্স্ট সাইকেল সেটা বলে কেলভিন সাইকেলকে বলে কি C3 চক্র, কারণ প্রথম উৎপন্ন স্থায়ী যে কার্বোহাইড্রেট সেটা 3 কার্বনযুক্ত, অর্থাৎ ট্রাইওজ থেকে শুরু হচ্ছে। আবার ইভলিউশনে আমরা যদি দেখি, ইভলিউশনে দেখা যায় যে প্রথম যে কার্বোহাইড্রেট ছিল সেটা 3 কার্বনযুক্ত হয়েছিল। তাহলে নেচারে মনোজ এবং ডাইওজ পাওয়া যায় না। তাহলে এখানে আমরা ট্রাইওজ থেকে পড়তে শুরু করব। এখন দেখ তাহলে নাম্বার অফ কার্বন যদি 1 হয় তখন এটা কি বলা হয়, মনোজ। যদি 2 হয় তখন ডাইওজ, সেটা আমরা দেখলাম। তাহলে আমরা কি বললাম না, মনোজ এবং ডাইওজ এদের অস্তিত্ব নেই নেচারে, তাহলে ট্রাইওজ থেকে শুরু করব। তাহলে কার্বন সমান যদি 3 হয় তখন সেটাকে কি বলে না, ট্রাইওজ। ফর্মুলাটা আমরা একটু আগে দেখলাম, C3H6O3। যদি কার্বন সমান 4 হয় তখন সেটা টেট্রোজ, যদি কার্বন সমান 5 হয় সেটা পেন্টোজ, যদি কার্বন সমান 6 হয় তাহলে হেক্সোজ, যদি কার্বন সমান 7 হয় তখন সেটা হচ্ছে হেপ্টোজ। ফর্মুলাগুলো আমরা কি দিলাম না, ট্রাইওজের ছিল কি না C3H6O3, টেট্রোজের C4H8O4, পেন্টোজের C5H10O5, হেক্সোজের C6H12O6, হেপ্টোজের C7H14O7। তাহলে নাম্বার অফ কার্বন অনুযায়ী আমরা কি দেখলাম না, আমরা নাম্বার অফ কার্বন অনুযায়ী দেখতে পাচ্ছি যে মনোস্যাকারাইডকে কতগুলো ভাগে ভাগ করতে পারছি, কি ট্রাইওজ, টেট্রোজ, পেন্ট্রোজ, হেক্সোজ, হেপ্টোজ ইত্যাদি। এখন দেখ তাহলে নাম্বার অফ কার্বন অনুযায়ী মনোস্যাকারাইড একটা ভাগ হলো। আবার অ্যাকর্ডিং টু ফাংশনাল গ্রুপ, কার্বোহাইড্রেটের মধ্যে দু রকমের ফাংশনাল গ্রুপ থাকে। তো সেই দু রকমের মধ্যে কি ফাংশনাল গ্রুপ আছে সেই অনুযায়ী মনোস্যাকারাইডকে বা স্যাকারাইডকে আবার দুভাগে ভাগ করা হয়। কি কি দুটো ফাংশনাল গ্রুপ আছে না, একটা হচ্ছে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন। তাহলে যাদের যে সমস্ত কার্বোহাইড্রেটে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড আছে তাদেরকে বলা হয় অ্যালডোজ সুগার। আর যে সমস্ত কার্বোহাইড্রেট বা যে সমস্ত মনোস্যাকারাইডের মধ্যে বা স্যাকারাইডের মধ্যে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কিটোন আছে সেগুলোকে বলা হয় কিনা কিটোজ সুগার। তাহলে দু রকমের সুগার, অ্যালডোজ সুগার আর কিটোজ সুগার। আবার অ্যাকর্ডিং টু কার্বন বা নাম্বার অফ কার্বন, ট্রাইওজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ ইত্যাদি। এখন থেকে এই দুটোকে যদি আমরা মিলাই, যে নাম্বার অফ কার্বন 3 আর ফাংশনাল গ্রুপ আছে অ্যালডিহাইড, অর্থাৎ একটা ট্রাইওজ আর এদিকে অ্যালডোজ, তখন এটাকে মিলিত ভাবে কি বলবো না, অ্যালডো ট্রাইওজ। তাহলে এই অ্যালডো ট্রাইওজ কথাটা বলা মানে আমাদের কাছে কি ইনফরমেশন আসলো না, এর মধ্যে নাম্বার অফ কার্বন 3 আর ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড। জেনারেল ফর্মুলা কি না C3H6O3। অ্যালডো ট্রাইওজ কথাটি বলা মানে আমাদের কাছে এই তিনটি ইনফরমেশন আছে, যে ওর নাম্বার অফ কার্বন 3, ওর মধ্যে অ্যালডিহাইড আছে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ, তাহলে জেনারেল ফর্মুলা C3H6O3। এইটা কাজে লাগবে আমাদের যখন আমরা স্ট্রাকচার পড়বো, সেই স্ট্রাকচার কিভাবে ওদের স্ট্রাকচার রাখতে যাবো, তখন এই ইনফরমেশন আমাদের কাজে লাগবে। তাহলে আমরা এখন দেখলাম যে অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্বন মনোস্যাকারাইড হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ, কার্বন 3 হলে ট্রাইওজ, কার্বন 4 হলে টেট্রোজ ইত্যাদি ইত্যাদি। আবার অ্যাকর্ডিং টু ফাংশনাল গ্রুপ কার্বোহাইড্রেট স্যাকারাইডগুলো দু রকমের বা কার্বোহাইড্রেট দু রকমের, অ্যালডোজ আর কিটোজ। যদি ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড থাকে তাহলে অ্যালডোজ, যদি ফাংশনাল গ্রুপ কিটোন থাকে তাহলে কিটোজ। এরপরে আমরা একসাথে যখন বলবো এমন একটা কার্বোহাইড্রেটকে ডিনোট করতে যাচ্ছি যার মধ্যে ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড আছে আর নাম্বার অফ কার্বন 3 আছে, তখন তাকে আমরা একসাথে কি বলে দেবো না, অ্যালডো ট্রাইওজ। এমন একটা কার্বোহাইড্রেটকে আমরা বলতে চাইছি যার নাম্বার অফ কার্বন 5 আর সাপোজ ফাংশনাল গ্রুপ কিটোন আছে, তখন তার নাম কি বলবো, কিটোপেন্টোজ।
তাহলে অ্যালডো ট্রাইওজ, অ্যালডো টেট্রোজ, অ্যালডো পেন্টোজ, অ্যালডো হেক্সোজ, কিটো হেক্সোজ, এই অ্যালডো হেপ্টোজ। আবার এদিকে কিটোন থাকলে কি না, কিটো ট্রাইওজ, কিটো টেট্রোজ, কিটো পেন্টোজ, কিটো হেক্সোজ, কিটো হেপ্টোজ ইত্যাদি ইত্যাদি। আমরা এই প্রত্যেকটা এক্সাম্পলেরই বা প্রত্যেকটা সুগারেরই যে যতগুলো বললাম, এই অ্যালডো ট্রাইওজ, অ্যালডো টেট্রোজ, অ্যালডো পেন্টোজ বা কিটো ট্রাইওজ, কিটো টেট্রোজ, কিটো পেন্টোজ, এদের কিছু এক্সাম্পল দেখুন। তাহলে অ্যালডোজ সুগার, নাম্বার অফ কার্বন 3, নাম্বার অফ কার্বন 3, তাহলে এর নাম কি না, অ্যালডো ট্রাইওজ, অ্যালডো ট্রাইওজ। এক্সাম্পল কি না, গ্লিসারেলডিহাইড, গ্লিসারেলডিহাইড। তাহলে গ্লিসারেলডিহাইড হচ্ছে একটা অ্যালডোট্রাইওজ, একটা অ্যালডোট্রাইওজ গ্লিসারেলডিহাইড। আবার নাম্বার অফ কার্বন 3 অর্থাৎ ট্রাইওজ, আর ওর মধ্যে কিটোন, এই ফাংশনাল গ্রুপ কি আছে না, কিটোন, বা ওটা কিটোজ সুগার, অর্থাৎ তখন ওর নাম কিনা কিটো ট্রাইওজ। এক্সাম্পল কিনা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। একইভাবে অ্যালডো টেট্রোজ হচ্ছে এরিথ্রোজ, কিটো টেট্রোজ হচ্ছে এরিথ্রিউলোজ, অ্যালডো পেন্টোজ হচ্ছে রাইবোজ এবং জাইলোজ, আবার কিটো পেন্টোজ হচ্ছে রাইবিউলোজ আর জাইলিউলোজ। অ্যালডো হেক্সোজ হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ, আর অ্যালডো কিটো হেক্সোজ হচ্ছে একটা ফ্রুক্টোজ, পিকোজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অ্যালডো এই কিটো হেক্সোজ আছে। আবার অ্যালডো হেপ্টোজ হচ্ছে গ্লুকো হেপ্টোজ, আর কিটো হেক্সোজ হচ্ছে এখানে সেডো হেপটিউলোজ। তাহলে এইগুলো কয়েকটা এক্সাম্পল, আমরা কয়েকটা স্যাকারাইড দেখলাম, এছাড়া আরো অনেক স্যাকারাইড আছে যেগুলো আমরা পরবর্তীকালে। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে। তাহলে এই হলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখলাম কিনা এলডো, কি বলতো, অ্যালডোজ সুগার বা অ্যালডো ট্রাইওজ, কিটো ট্রাইওজ এদের, এলডো পেন্টোজ, কিটো পেন্টোজ, এলডো হেক্সোজ, কিটো হেক্সোজ এদের কয়েকটা এক্সাম্পল দেখলাম। এছাড়াও প্রচুর পরিমাণ স্যাকারাইড আছে যেগুলো আমরা পড়বো, তারা কিনা তারা এদেরই কোনো না কোনো আইসোমার। আইসোমার আমরা জানি, আইসোমার যখন পড়বো একটু করে, যে মলিকুলার ফর্মুলাটা একই, এই হতো C6H12O6, এখানে আমরা গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ পড়লাম, এছাড়া আরো অনেক আছে, সেগুলো আমরা অ্যাজ এদের আইসোমার হিসেবে পড়ব। তাহলে এই হচ্ছে মনোস্যাকারাইডের দুটো ক্লাসিফিকেশন, যে এক নাম্বার অফ কার্বন অনুযায়ী একটা ক্লাসিফিকেশন, আর অ্যাকর্ডিং টু ফাংশনাল গ্রুপ একটা ক্লাসিফিকেশন। এরপর আমরা যাব এদের স্ট্রাকচার। তাহলে ফিশার প্রজেকশন স্ট্রাকচার অনুযায়ী বা ফিশার প্রজেকশন ফর্মুলা অনুযায়ী আমরা এই প্রথমে স্ট্রাকচারগুলো দেখব। দেখো বেসিক্যালি এই যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড, এরা তো সব 3D স্ট্রাকচার। তাহলে এদেরকে যদি আমরা লিখতে হয়, খাতায় যদি লিখতে হয়, খাতায় তো 3D লেখা সম্ভব নয়, 2D ভাবে লিখতে হবে। তাহলে এদের যদি আমাদেরকে স্ট্রাকচার ডিটারমাইন করতে হয়, তাহলে কেমন এদের স্ট্রাকচার আছে সেই অনুযায়ী অনেক একসময় অনেক সেই নিয়ে কাজ হচ্ছে, রিসার্চ হচ্ছে, এবং বিভিন্ন কেউ তো বিজ্ঞানী বিভিন্নভাবে লেখার কথা বলেছেন বা বিভিন্নভাবে বলেছেন যে এইভাবে থাকে, কেউ বলেছেন এইভাবে থাকে, এবং সেখানে স্টেবিলিটিকে একটা খুব ইম্পর্টেন্স জায়গা দেওয়া হয়েছে, যে ফর্মটাতে বেশি স্টেবল বা যেখানে স্টেরিক হিন্ড্রেন্স কম, অর্থাৎ মলিকুলার রিপালশন, একটা মলিকুল যে আরেকটা মলিকুল রিপাল করে, সেই বিকর্ষণ করে, সেই মলিকুলার রিপালশন যেখানে কম, সেই স্ট্রাকচারগুলো তত বেশি স্টেবল। তো ফিশার বলে একজন, উনি যে ফর্মুলাটা দিয়েছিলেন, যে যেভাবে কার্বোহাইড্রেটগুলোর স্ট্রাকচার ডিটারমিনেশনে যে দিয়েছিলেন, সেইটা অনুযায়ী আমরা প্রথমে আগে স্ট্রাকচারগুলো পড়ব, যেখানে উনি লিনিয়ার স্ট্রাকচারের কথা বলেছেন, যে এই যে কার্বোহাইড্রেটগুলো সব লিনিয়ার স্ট্রাকচারগুলো কেমন হয় সেইগুলো উনি দেখেছিলেন। তো তাহলে প্রথমে আমরা একটা অ্যালডো ট্রায়োজের স্ট্রাকচার দেখব। আমরা খুব সিম্পল ভাবে এই স্ট্রাকচারগুলো আঁকতে শিখব, খুব সহজভাবে। তাহলে অ্যালডো ট্রায়োজ তার মানে কি, আমাদের কাছে কি ইনফরমেশন আছে না, এর ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, আর নাম্বার অফ কার্বন হচ্ছে 3। তাহলে আর জেনারেল ফর্মুলা কিনা C3H6O3। এই তিনটে ইনফরমেশন আমার কাছে আছে, এর বেসিসে আমরা স্ট্রাকচারটা করব।
তাহলে কিসের কম্পাউন্ড? না কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। যে কোনো কম্পাউন্ড যখন বা যে কোনো মলিকিউল, এগুলো তিনটে মলিকিউলের তৈরি, মলিকিউল যখন কম্পাউন্ড তৈরি করবে বা যৌগ তৈরি করবে তখন কি না এরা নিজেদের ভ্যালেন্সির আকারে পরস্পরের সাথে বন্ড গঠন করবে। আমরা জানি কার্বনের ভ্যালেন্সি 4, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 আর অক্সিজেনের হচ্ছে 2। তাহলে আমরা সবসময় অর্গানিক স্ট্রাকচারগুলোতে খেয়াল রাখবো যে এই যোজ্যতাগুলো সবার ফুলফিল হয়েছে কিনা। যদি যোজ্যতা সবার ঠিক থাকে, ভুল না থাকে, তার মানে জানবো আমাদের স্ট্রাকচার ঠিক আছে। আর তার সাথে আমরা সেই আইইউপিএসি নামকরণ পড়াশোনায় পড়েছি যে সবসময় কি করতে হবে, ফাংশনাল গ্রুপকে সবসময় 1 নাম্বার দিতে হয়, অর্থাৎ সবসময় আগে রাখতে হয় কাকে না, ফাংশনাল গ্রুপকে। আমরা যদি কাউন্টিং করি তাহলে 1 নাম্বার পজিশন পাবে সবসময় ফাংশনাল গ্রুপ। এই দুটি জিনিস মনে রাখতে হবে যে এক ফাংশনাল গ্রুপকে 1 নাম্বার দিতে হবে, আর কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এদের যোজ্যতা ঠিক থাকবে, তাহলে স্ট্রাকচার হবে। আমি কিভাবে আঁকবো? খুব সিম্পল পদ্ধতি দেখাই, এটা কোনো খুব সিম্পল প্রসেস, আমরা জাস্ট যেটাতে খুব সহজেই মনে রাখতে পারবো এবং সহজেই স্ট্রাকচারগুলো আঁকতে পারবো, সেরকম একটা প্রসেস দেখাই। আমি প্রথমেই কি করলাম না, আমার হাতে 3টে কার্বন আছে, প্রথমেই 3টা কার্বনকে নিয়ে নেব। 3টা কার্বনকে একটা একটা বন্ড দিয়ে যুক্ত করলাম। এখন এই প্রত্যেকটা কার্বনেরই কার কটা করে হাত খালি আছে বা কটা করে যোজ্যতা খালি আছে দেখবো। এই কার্বনের 3টা এখনো ফাঁকা আছে, এর 2টো, এর ওখানেও 3টা আছে। তাহলে আমরা জানি যে প্রথম 1 নম্বর যে কার্বন তাকে আমাদেরকে ফাংশনাল গ্রুপ বানাতে হবে। তাহলে প্রথম কার্বনটাকেই আমরা কি করবো না, ফাংশনাল গ্রুপ করে দেবো। তাহলে ওর কি করলাম না, ওকে অ্যালডিহাইড করে দেবো, ডবল বন্ড ও বন্ড এইচ, এটা একটা অ্যালডিহাইড হয়ে গেল, সিএইচও অ্যালডিহাইড হয়ে গেল। তাহলে 1 নম্বর কার্বন হচ্ছে অ্যালডিহাইড হয়ে গেল। তাহলে আমার কাছে এখন কার্বন 3টেই আমি ইউজ করে নিয়েছি, হাইড্রোজেন একটা ইউজ করেছি, অক্সিজেন একটা ইউজ করেছি, এখনো 2টো অক্সিজেন 5টা হাইড্রোজেন আছে। এই যে কার্বনের এদের হাতগুলো ফাঁকা আছে, এদেরকে একটা করে অক্সিজেন দিয়ে দিলাম। অক্সিজেনের আবার 2 যোজ্যতা, তাহলে এর একটা করে হাত ফাঁকা থাকলে এদেরকে একটা করে হাইড্রোজেন দিয়ে দিলাম। এখন বাকি যা কিছু ফাঁকা আছে সব হাইড্রোজেন দিয়ে ফিল করবো। আমরা দেখতে পাচ্ছি এখন অক্সিজেন 3টা ব্যবহার করে ফেলেছি, কার্বন 3টা ব্যবহার করে ফেলেছি, হাইড্রোজেন 3টা ব্যবহার করে ফেলেছি। এখন 3টে হাইড্রোজেন আছে আর 3টে হাত ফাঁকা আছে। তাহলে এইটা হয়ে গেল একটা অ্যালডো ট্রায়োজের স্ট্রাকচার, অর্থাৎ কিসের স্ট্রাকচার? না গ্লিসারলডিহাইডের স্ট্রাকচার। এটা গ্লিসারলডিহাইডের স্ট্রাকচার। একইভাবে আমরা যদি কিটো ট্রায়োজের স্ট্রাকচার রাখি, কিটো ট্রায়োজ, তাহলে কিরকম দেখো না, কিটো ট্রায়োজ মানে কি ইনফরমেশন না, এর ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটোন। এর মধ্যে নাম্বার অফ কার্বন ট্রায়োজ মানে 3, জেনারেল ফর্মুলা C3H6O3। তাহলে কিভাবে আঁকবো না, একইভাবে আমরা প্রথমে 3টা কার্বন নেব। এখন দেখো আমরা জানি যে কিটোন এমন একটা ফাংশনাল গ্রুপ যাকে কম নাম্বার দিতে হবে, কিন্তু সে কখনো লাস্টে বসতে পারে না, কারণ দুদিকে 2টো হাত খালি আছে। এখন এই অ্যালডিহাইডের একটা ছিল ফাঁকা, তার জন্য লাস্টে বসতে পারছিল, এর 2টো হাত ফাঁকা আছে, এই জন্য কখনোই লাস্টে বসতে পারে না, একে মাঝখানে রাখতে হয়। তাহলে মাঝখানে রাখবো অথচ কম নাম্বার দিতে হবে, তাহলে আমরা কত নম্বরে রাখবো? অলওয়েজ 2 নম্বরে রাখবো। তাহলে আমরা এই 2 নম্বরটাকে কিটোন করে দিলাম, হয়ে গেল কিটোন। এখন হাতে কার্বন নাই, অক্সিজেন 2টো আছে আর হাইড্রোজেন 6টাই আছে। কি করবেন, এই প্রত্যেকটা কার্বনকে আবার একটা করে অক্সিজেন দেবো এবং এই অক্সিজেনগুলোকে একটা করে হাইড্রোজেন দিয়ে দেবো, তাহলে এদের যোজ্যতা ফিল আপ হয়ে গেল। এখন এই কার্বনের 2টো হাত ফাঁকা, এরও 2টো হাত ফাঁকা, এদেরকে একটা করে হাইড্রোজেন দিয়ে যোজ্যতাটা ফিল আপ করবো। সরি, এর তো কোনো হাত ফাঁকা নেই মাঝের কার্বনে, তাহলে ওর সাথে কোনো হাইড্রোজেন হবে না, ও তো 4টাই যোজ্যতা ফিল আপ হয়ে গেছে। তাহলে এইটা হয়ে গেল একটা কি না কিটো ট্রায়োজ, যার নাম ডাই হাইড্রক্সি অ্যাসিটোন। আশা করি স্ট্রাকচারগুলো কেমন করে করতে হবে বুঝতে পেরেছো। এরপরে নিজেরা ট্রাই করো অ্যালডোটেট্রোজ আর কিটোটেট্রোজ, অ্যালডোটেট্রোজ আর কিটোটেট্রোজ। একইভাবে আমরা 4টা করে কার্বন নেবো, অ্যালডোটেট্রোজের বলে প্রথমটাকে অ্যালডিহাইড বানাবো, কিটোটেট্রোজের বলে সেকেন্ডটাকে কিটোন বানাবো, তারপরে বাকিগুলোকে প্রত্যেকটা কার্বনকে একটা করে ওএইচ আর একটা করে হাইড্রোজেন, যার যেটা হাত ফাঁকা থাকবে হাইড্রোজেন দিয়ে ফিল করবে, তাহলে স্ট্রাকচার হয়ে যাবে।
বাড়িতে করবে সবাই। আমি নেক্সট যাই, আর একটা দেখাই করে বা করে দেখানো আছে, দেখাই যে অ্যালডো পেন্টোজ এবং কিটো পেন্টোজ এটা আমরা কিভাবে স্ট্রাকচারটা করেছি। তাহলে অ্যালডো পেন্টোজ আর কিটো পেন্টোজ। অ্যালডো পেন্টোজ মানে কি, আমার এখানে ইনফরমেশন কি না, ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, আর পেন্টোজ মানে নাম্বার অফ কার্বন 5। তাহলে জেনারেল ফর্মুলা কি না C5H10O5। কিটো পেন্টোজ তার মানে কি না, ফাংশনাল গ্রুপ কিটোন, নাম্বার অফ কার্বন 5, জেনারেল ফর্মুলা C5H10O5। এখন আমরা কি করেছি না, অ্যালডোট্রায়োজ যেটা, এর প্রথম কার্বনটাকে অ্যালডিহাইড বানিয়ে দিয়েছি। তারপরে একটা একটা প্রত্যেকটা কার্বন, 5টা কার্বন টোটাল, 1 2 3 4 5। যদি নাম্বারিং করি তাহলে কি না, 1 নম্বরটা এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। 1 নম্বরকে আমরা কি করেছি না, 1 নম্বরকে আমরা অ্যালডিহাইড করে দিয়েছি। বাকিদেরকে প্রত্যেককে একটা করে ওয়েজ দিয়েছি, প্রত্যেককে একটা করে ওয়েজ দেওয়া হয়েছে, এবং প্রত্যেকে একটা হাইড্রোজেন, লাস্টের কার্বনের এক্সট্রা হাইড্রোজেন অর্থাৎ CH2H। একইভাবে যখন কিটো পেন্টোজ রাখলাম, প্রথমে আগে 5টা কার্বন করে নিলাম, 5টা কার্বন। 2 নম্বর কার্বনটাকে আমরা কি করলাম না, কিটোন বানালাম। তো কিটোনকে সবসময় মাথায় রাখতে হবে, লাস্টে বসতে পারে না, অথচ কম নাম্বার দিতে হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে 2 নম্বর দেবো। 2 নম্বরটাকে কিটোন করে নিলাম, বাকি সবগুলোকে একটা করে OH এবং সবগুলোকে একটা করে হাইড্রোজেন, আর লাস্টের গুলোকে দুটো করে। ব্যাস, কিটো পেন্টোজ হয়ে গেল। নাম কিনা অ্যালডো পেন্টোজের নাম রাইবোজ, এটা যেটা আঁকলাম, আর কিটো পেন্টোজের নাম হচ্ছে রাইবিউলোজ। এই যে স্ট্রাকচারগুলো, একটা রাইবোজের স্ট্রাকচার, একটা রাইবিউলোজের স্ট্রাকচার। এখানে অ্যালডো হেক্সোজ এবং কিটো হেক্সোজ দেখানো আছে। অ্যালডো হেক্সোজ যেটা, তার নাম হচ্ছে অ্যালোজ। এইখানে যে অ্যালডো হেক্সোজটা আঁকা আছে, যার আমরা দেখতে পাচ্ছি কিনা, এটা প্রথমে অ্যালডিহাইডে 1 নম্বর কার্বনে, তারপরে পরপর পরপর 5টা কার্বন বা CH2H, লাস্টেরটা CH2H, এইটার নাম হচ্ছে অ্যালোজ। আর এইদিকে যে কিটো হেক্সোজটা আঁকা হয়েছে, যার প্রথমে একটা CH2H, তারপরে কিটোন, তারপরে CH2H CH2H CH2H, আবার একটা CH2H, এই যে স্ট্রাকচারটা, এর নাম হচ্ছে পিকোজ। তাহলে এগুলো হলো অ্যালডো হেক্সোজ এবং কিটো হেক্সোজ। এবারে বাকি যেগুলো, যে টেট্রোজটা আর যেটা হেপ্টোজ, এই দুটো নিজেরা বাড়িতে এঁকে দেখবে, ট্রাই করবে। এরপর আমরা দেখব যে এই যতগুলো আমরা কার্বোহাইড্রেট পড়লাম, বা যতগুলো আমরা দেখলাম, যে কি কি দেখলাম না, আমরা প্রথমে ডাইহাইড্রোক্স অ্যাসিডন দেখলাম, গ্লিসারলডেট দেখলাম, তারপরে তাছাড়া আমরা কি দেখলাম না, ওখানে সেই প্রথম ছকে দেখেছিলাম যে এরিথ্রোজ থ্রিওজ দেখেছিলাম, বা এরিথ্রোজ এরিথ্রোইলোজ দেখেছিলাম, আবার এখানে অ্যালোজ পিকোজ দেখলাম। এই সমস্ত কার্বোহাইড্রেট ছাড়াও বা এই সমস্ত স্যাকারাইড ছাড়াও আরো অনেক মনোস্যাকারাইডস বা অনেক স্যাকারাইডস আছে, সেগুলো কিনা এই যেগুলো পড়লাম এদেরই আইসোমার, এদেরই কোনো না কোনো আইসোমার। তাহলে আইসোমার ব্যাপারটা কি না, যদি দুটো মলিকুলার ফর্মুলা একই হয় কিন্তু স্ট্রাকচার যদি ডিফারেন্ট হয়, তখন তাদেরকে বলা হয় পরস্পরের আইসোমার। যেমন আমরা যেগুলো দেখলাম, এখানেই আমরা আইসোমার দেখতে পাবো। এই যে দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে অ্যালডোট্রায়োজের, একটা কিটোট্রায়োজের, একটা গ্লিসারলডিহাইড, একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। দেখো দুটোতেই মলিকুলার ফর্মুলা C3H6O3, কিন্তু স্ট্রাকচার দুটো আলাদা, তাহলে এরা পরস্পরের আইসোমার। একইভাবে মলিকুলার ফর্মুলা
সেই এইগুলোর মধ্যেই পড়বে C3H6O3 বা C4H8O4 বা C5H10O5 বা C6H10O6 বা C7H14O7 এইগুলোর মধ্যেই সমস্ত কার্বোহাইড্রেট আছে। এই মলিকুলার ফর্মুলার বাইরে স্যাকারাইড নেই, এই স্যাকারাইডগুলোই আছে। কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট হওয়ার কারণে আমরা এই ছকে যতগুলো নাম দেখছি এছাড়া আরো অনেক অনেক আমরা স্যাকারাইড দেখতে পাবো। তাহলে তারা কি না, এখানে যেগুলো আছে এদেরই কোনো না কোনো আইসোমার, অর্থাৎ এদের সাথে স্ট্রাকচার এই মলিকুলার ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট। তাহলে প্রথমত আইসোমার আমরা দেখবো যে স্ট্রাকচারাল আইসোমার, স্ট্রাকচার অনুযায়ী যে সমস্ত আইসোমার, যেমন আবার অপটিক্যাল আইসোমার হয়, আবার অনেক রকমের আইসোমার হয়, কেমিস্ট্রিতে আরো অনেক রকমের আইসোমার পড়ে ওরা। তো আমরা এখানে দেখবো মেনলি দু রকমের আইসোমার দেখবো, অপটিক্যাল আইসোমার আর স্ট্রাকচারাল আইসোমার। তাহলে প্রথমত এই যে যেগুলো আমরা দেখলাম তখন যে মলিকুলার ফর্মুলা একই কিন্তু স্ট্রাকচার আলাদা, একজন হতে অ্যালডোজ একজন হতে কিটোজ সুগার, কিন্তু দুজনেই তো C3H6O3 বা দুজনেই C4H8O4 বা দুজনেই C5H10O5, এরা পরস্পরের স্ট্রাকচারাল আইসোমার। তাহলে স্ট্রাকচারাল আইসোমার কাদেরকে বলে না, যে সমস্ত আইসোমার গুলো যাদের মলিকুলার ফর্মুলা একই কিন্তু স্ট্রাকচারটা আলাদা ডিউ টু ডিফারেন্ট অ্যালডিহাইড অ্যান্ড কিটোন গ্রুপ। কারো ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ আছে, কারো ক্ষেত্রে কিটোন গ্রুপ আছে। সেই কারণে কি না, মলিকুলার ফর্মুলা এক হলেও তারা ডিফারেন্ট স্ট্রাকচার। যেমন গ্লুকোজ আর গ্যালাক্টোজ, যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিলাম, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা একজন অ্যালডোজ সুগার একজন কিটোজ সুগার, দুজনেই C6H12O6 কিন্তু একজন অ্যালডোজ সুগার একজন কিটোজ সুগার। তাহলে দুজনের কি পরস্পরের আইসোমার, এরা হচ্ছে পরস্পরের স্ট্রাকচারাল আইসোমার। আমরা এখানে নিচে স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, এটা গ্লুকোজ, এটা ফ্রুক্টোজ। দেখো এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, ইউলোইজ করা আছে, এর মধ্যে কিটোন গ্রুপ। তাহলে দুজনের স্ট্রাকচার এক হলো, দুজনের স্ট্রাকচার আলাদা, কিন্তু দুজনেরই যে জেনারেল ফর্মুলা C6H12O6। তাহলে এই আইসোমারিজমটাকে বলা হয় অ্যালডোজ কিটোজ আইসোমারিজম, একটা স্ট্রাকচারাল আইসোমারিজমের টাইপ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুজনেই আইসোমার পরস্পর, দুজনেরই মলিকুলার ফর্মুলা সেম কিন্তু দুজনের স্ট্রাকচার আলাদা, কেননা একজনের মধ্যে অ্যালডোজ বা অ্যালডিহাইড আছে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ, একজনের মধ্যে কিটোন আছে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ। এরকম ভাবে আমরা আরো অনেক আইসোমার দেখতে পাবো। তাহলে স্ট্রাকচারাল আইসোমারের পরে আমরা আগে আইসোমারিজম টাইপগুলো দেখে নিই, তারপরে একের পর পরে সমস্ত আইসোমারগুলো সম্পর্কে পরিচিত হবো, বা বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা পরিচিত হবো, বা বিভিন্ন রকমের স্যাকারাইড সম্পর্কে পরিচিত হবো আস্তে আস্তে। তাহলে প্রথমে যেমন স্ট্রাকচারাল আইসোমার দেখলাম, এরকম অপটিক্যাল আইসোমার আছে। অপটিক্যাল আইসোমার কাদেরকে বলা হয় না, দুটো মলিকিউল তাদের যদি মলিকুলার ফর্মুলা সেম হয় কিন্তু তাদের যদি অপটিক্যাল অ্যাক্টিভিটিটা ডিফারেন্ট হয়। অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে তাহলে কি, তাহলে প্রথমে আমাদেরকে অপটিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে একটু জানতে হবে। অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যাল অ্যাক্টিভিটি জিনিসটা কি না, কোনো একটা সলিউশন যদি পোলারাইজড লাইটের প্ল্যানটাকে চেঞ্জ করতে পারে, তাহলে একটা সাবস্টেন্স, কোনো একটা সাবস্টেন্স যার ক্যাপাসিটি আছে কি করতে না, পোলারাইজড লাইটের যে প্ল্যান অফ পোলারাইজড লাইট সেটাকে রোটেট করতে পারে। জিনিসটা কি আমরা বুঝবো। তাহলে প্রথমত কি বললাম, যে সমস্ত মলিকিউলগুলোর অপটিক্যাল অ্যাক্টিভিটি আছে তাদেরকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল। কি বললাম না, যে সমস্ত মলিকিউলগুলোর অপটিক্যাল অ্যাক্টিভিটি আছে, কাদের অপটিক্যাল অ্যাক্টিভিটি আছে না, যারা পোলারাইজড লাইটের প্ল্যানটাকে রোটেট করতে পারে, এবং সেই সমস্ত মলিকিউলগুলো বলা হয় কিনা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল। এই অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল যারা, তাদের এই অপটিক্যাল অ্যাক্টিভিটিটা একই রকম হয় না, ডিফারেন্ট অপটিক্যাল অ্যাক্টিভিটির কারণে এদেরকে ডিফারেন্ট আইসোমার বলা হয়। কিরকম আমরা গোটা ব্যাপারটা করে বুঝবো। এখানে একটা ছবি দেখো, তাহলে এখানে আমরা পোলারাইজড লাইট কি, তার প্ল্যান কি, তার রোটেশন কি, এই ব্যাপারগুলো বুঝবো, অর্থাৎ গোটা অপটিক্যাল অ্যাক্টিভিটি ব্যাপার জিনিসটা কি সেটা আমরা বুঝবো। দেখো এখানে একটা লাইট সোর্স, এই লাইট সোর্স থেকে লাইট এমিট করছে। এই লাইট সোর্সের মধ্যে অনেক রকমের লাইট আছে, আমরা জানি যে একটা লাইট যেটা আছে তার মধ্যে 7টা কালারের মিক্সচার আছে, এবং সেই 7টা কালারের লাইট তাদের তরঙ্গ দৈর্ঘ্য ডিফারেন্ট, তাদের প্ল্যানও ডিফারেন্ট। অর্থাৎ মেবি কোনো লাইট এই ডিরেকশনে যাচ্ছে, কেউ এই ডিরেকশনে যাচ্ছে, কেউ এই ডিরেকশনে যাচ্ছে, তার যে ওয়েভ, সেই ওয়েভের প্ল্যান বলতে বোঝায় কিনা তার ওয়েভের প্ল্যান, ওয়েভটা কোন তলে যাচ্ছে, কোন প্ল্যানে ওয়েভটা যাচ্ছে,
সেই ওয়েভের প্ল্যানটাও কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ অনেক যত রকমের ওয়েভ মানে প্ল্যান হওয়া সম্ভব সমস্ত রকম প্ল্যানেই কিন্তু যেতে পারে। তাহলে যখন এই যে একটা লাইট সোর্স এখান থেকে লাইট যাচ্ছে, তখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি না সমস্ত রকম ডিরেকশনে এখানে একটা বক্স করে দেখানো যায় কত রকম ডিরেকশনগুলোকে এইভাবে লেখা হয় যে এইরকম একটা ডিরেকশন, তার মানে কি ওয়েভটা উপরে নিচে করে যাচ্ছে। এরকম একটা ডিরেকশন, তার মানে কি ওয়েভটা একটু পাশাপাশি করে যাচ্ছে। এরকম একটা ডিরেকশন, তার মানে কি ওয়েভটা একটু এইভাবে হেলে হেলে যাচ্ছে। তাহলে এখানে কি অ্যারো দিয়ে কি দেখানো হচ্ছে না সমস্ত রকমের ওয়েভেই কিন্তু লাইট থেকে বেরোচ্ছে। তাহলে সমস্ত রকমের ওয়েভ যদি থাকে তাহলে আমরা কিন্তু টেস্টটা করতে পারবো না, আমাদেরকে কি লাগবে না যে কোনো একটা প্ল্যানের লাইট চাই। তাহলে এই 7টা লাইট থেকে আমরা যখন পোলারাইজার ইউজ করে যে কোনো একটা লাইটকে নেবো তখন সেটা বলে, যেখানে যে কোনো একটা ওয়েভের লাইটকে নেবো তখন সেটা বলে পোলারাইজড লাইট। তাহলে পোলারাইজড লাইট কি না নর্মাল যে লাইট সোর্স সেটাকে যখন পোলারাইজার দিয়ে আমরা পাস করাবো তখন সেখান থেকেও যে কোনো একটা আমরা যেটা সেট করে দেবো সেই যে কোনো একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্যের লাইটকেও বার করবো, অর্থাৎ 7টা লাইটের মিক্সচারের জায়গায় একটা লাইটকে বার করবো যার একটা নির্দিষ্ট প্ল্যান থাকবে। সেই লাইটটাকে এখন আমরা যদি কোনো একটা সলিউশনের মধ্যে দিতে পারি, এই যে একটা চেম্বার, এই চেম্বারের মধ্যে সলিউশন আছে, একটা আমার যে মলিকুলার আমি অপটিক্যাল অ্যাক্টিভিটি টেস্ট করছি সেই স্যাম্পেলের সলিউশন আছে এখানে, বা সেই অর্গানিক কম্পাউন্ড এখানে আছে, সেই স্যাম্পেলটা এখানে আছে। এর মধ্যে দিয়ে লাইটটা যখন পাস করছে তখন এই যদি লাইটের এই প্ল্যানটাকে রোটেট করাতে পারে, অর্থাৎ ঘুরিয়ে দিতে পারে, চেঞ্জ করতে পারে, তাহলে এই সাবস্টেন্সটাকে বলা হবে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। আর এই প্রপার্টিটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। দেখো এখানে ছবিতে কি দেখানো হচ্ছে না এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে ঘুরে গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওর একটা স্পেসিফিক রোটেশন হলো। তাহলে এইখানে প্ল্যানটা যেমন ছিল এইখানে আফটার কি বলে স্যাম্পল দিয়ে ক্রস করার পরে পরে আমরা কি দেখতে পাচ্ছি না অবজার্ভ করছি যখন তখন দেখছি যে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু দেখলে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আগে ছিল এরকম সোজা সোজা, এখন কি একটু এরকম হেলে গেছে, এরকম প্ল্যানটা হয়ে গেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে। তার মানে কি এই সলিউশনটা এই পোলারাইজ লাইটের যে প্ল্যানটা সেই প্ল্যানটাকে রোটেট করালো। তাহলে যে সলিউশন কোনো পোলারাইজড লাইটের প্ল্যানকে রোটেট করাতে পারে সেই সমস্ত বা যে কম্পাউন্ড বা যে অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক মলিকিউল কোনো পোলারাইজড লাইটের প্ল্যানটাকে রোটেট করতে পারে তাকেই আমরা কি বলি না অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল। আর এই প্রপার্টিটাকে বলা হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি। এটা আমরা অ্যানালাইজার দিয়ে পরে বার করতে পারি যে কি কতটা চেঞ্জ হলো সেটা মাপা যায় এবং আমরা তো অবজার্ভ করে তারপরে সেটাকে অবজার্ভ করতে পারি অবজারভার দিয়ে, বা অবজার্ভ করলে এই টিউবটার মধ্যে দিয়ে দেখলেই বোঝা যায় লাইটের প্ল্যানটা চেঞ্জ হয়েছে, সেটা অ্যানালাইজার দিয়ে বোঝা যায়। তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি হলো কি না যে সমস্ত মলিকিউল পোলারাইজ লাইটের প্ল্যানকে রোটেট করাতে পারে, প্ল্যানটা আগে যে প্ল্যান ছিল তার তুলনায় রোটেট করে দিতে পারে, এবং যাদের এই প্রপার্টি এই যে প্রপার্টিটা সেই প্রপার্টিটাকে বলে অপটিক্যাল অ্যাক্টিভিটি। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্ল্যান সাপোজ এরকম ছিল, প্ল্যান ছিল এরকম, একে হতে পারে যে এই দিকে ঘোরালো, প্ল্যানটাকে এই দিকে ঘুরে দিল, বা হতে পারে যে প্ল্যানটাকে এই দিকে ঘুরে দিল, অর্থাৎ লেফট সাইডে ঘোরাতে পারে বা রাইট সাইডে ঘোরাতে পারে। তাহলে যে লেফট সাইডে ঘোরালো এই প্রপার্টিটা আলাদা, আবার কেউ রাইট সাইডে ঘোরালো তার প্রপার্টিটা আলাদা। তাহলে যদি দুটো মলিকিউল অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল হয় এবং তারা যদি পোলারাইজড প্ল্যানকে কেউ লেফট সাইড এবং কেউ রাইট সাইডে রোটেট করতে পারে তাহলে দুজনের প্রপার্টি তো আলাদা হয়ে গেল। এই যে লেফট সাইডে ঘোরালো সে একটা আলাদা আইসোমার, যে রাইট সাইডে ঘোরালো সে একটা আলাদা আইসোমার, দুটো একই মলিকিউল নয়, অর্থাৎ ডিফারেন্ট অপটিক্যাল অ্যাক্টিভিটি, একজন লেফট সাইডে ঘোরাচ্ছে একজন রাইট সাইডে ঘোরাচ্ছে, তাহলে ডিফারেন্ট অপটিক্যাল অ্যাক্টিভিটি হলো। এই ডিফারেন্ট অপটিক্যাল অ্যাক্টিভিটির কারণে যে দুটো ডিফারেন্ট আইসোমার তৈরি হয় তাদেরকে বলা হয় পরস্পরের অপটিক্যাল আইসোমার। কি নাম না যারা লেফট সাইডে ঘোরায় তাদেরকে বলা হয় লেভোরোটেটারি, বা তাদেরকে এল দিয়ে লেখা হয় বা মাইনাস দিয়ে লেখা হয়, আর যারা ডান সাইডে ঘোরায় ক্লকওয়াইজ ঘোরায় তাদেরকে বলে ডেক্সট্রোরোটেটরি। তাহলে যে সমস্ত মলিকিউল পোলারাইজ লাইটের প্ল্যানকে চেঞ্জ করতে পারে তারা অপটিক্যাল অ্যাক্টিভ, যারা ডান দিকে ঘোরায় তাদেরকে বলে ডেক্সট্রোরোটেটরি বা ডি দিয়ে লেখা হয়, যারা বাঁ দিকে ঘোরাতে পারে তাদেরকে বলে লেভোরোটেটরি বা এল দিয়ে লেখা হয়। এই যে ডি এবং এল এরা হচ্ছে পরস্পরের অপটিক্যাল আইসোমার। তাহলে দুটো মলিকিউল দুটোই সাপোজ গ্লিসারলডিহাইড, কিন্তু একজন পোলারাইজ লাইটকে লেফট সাইডে ঘোরাচ্ছে একজন পোলারাইজ লাইটকে রাইট সাইডে ঘোরাচ্ছে, তাহলে কিনা তারাও
ওই যে দুটো গ্লিসারেলডিহাইড মলিকিউল, এই দুটো ডিফারেন্ট টাইপ, তারা হচ্ছে দুটো আলাদা আলাদা স্যাকারাইড, এবং ওরা হচ্ছে কি না একজন ডি গ্লিসারেলডিহাইড, একজন এল গ্লিসারেলডিহাইড, পরস্পরের আইসোমার। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গ্লিসারেলডিহাইড, একটা ডি গ্লিসারেলডিহাইড, একটা এল গ্লিসারেলডিহাইড। এ পোলারাইজেটেড প্ল্যানকে রাইট সাইডে ঘোরায় বা রোটেট করে, এ লেফট সাইডে রোটেট করে। তাহলে দুটোই গ্লিসারেলডিহাইড, অথচ দুটো আলাদা আলাদা স্যাকারাইড, একজন ডি গ্লিসারেলডিহাইড, একজন এল গ্লিসারেলডিহাইড। এরা হচ্ছে পরস্পরের আইসোমার বা অপটিক্যাল আইসোমার। এখানে একটা এনানসিওমার বলে কথা দেখতে পাচ্ছি। এনানসিওমার কাকে বলে না, দুটো অপটিক্যাল আইসোমার যদি তারা পরস্পরের মিরর ইমেজ হয়, তখন তাদেরকে বলা হয় পরস্পরের কি না এনানসিওমার। এখন এই ডিফারেন্ট অপটিক্যাল অ্যাক্টিভিটি হয় কেন? এই ডিফারেন্ট অপটিক্যাল অ্যাক্টিভিটির কারণ হচ্ছে কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন। এখানে আমরা এই যে কার্বনটা দেখতে পাচ্ছি, এই যে কার্বনটা, এই কার্বনটার দেখো চারদিকে চারটা ডিফারেন্ট গ্রুপ আছে। উপরে অ্যালডিহাইড, ডান দিকে OH, বাঁ দিকে হাইড্রোজেন, নিচে CH2H। এই যে এই ধরনের কার্বন যেগুলোর চারদিকে চারটা ডিফারেন্ট মলিকিউল থাকে, এগুলো বলে কি না কাইরাল কার্বন। এই সেন্টারটাকে বলে কাইরাল সেন্টার বা অ্যাসিমেট্রিক কার্বন, কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন। এই কাইরাল কার্বন থাকার কারণেই কি হয় না এই অপটিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয়। এখন কেন ডান দিকে কেন বাঁ দিকে? দেখা গেছে যে যদি OH-টা ডান দিকে থাকে তাহলে সে ডান দিকে ঘোরাতে পারে লাইটকে, তখন তাকে আমরা ডেক্সট্রোরোটেটরি বলি। যদি OH-টা লেফট সাইডে থাকে, তখন এই কাইরাল সেন্টার যে OH-টা যদি লেফট সাইডে থাকে, তখন তাদেরকে আমরা কি বলি, তখন দেখা যায় সে লাইটকে লেফট সাইডে ঘোরায়, তখন তাদেরকে বলা হয় লেভোরোটেটরি বা এল ফর্ম, ডি ফর্ম আর এল ফর্ম। এই হলো ডিএল আইসোমারিজম বা অপটিক্যাল আইসোমারিজম বা এনানসিওমার। এইখানে আর একটা এক্সাম্পল দেখানো হচ্ছে গ্লুকোজ, ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। আমরা দেখতে পাচ্ছি যে এরা পরস্পরের, এরা হচ্ছে দুটো আইসোমার, পরস্পরের কি না এনানসিওমার বা ডিএল আইসোমার। এখানে দেখিয়ে দেখানো হয়েছে যে দুটো স্ট্রাকচার পরস্পরের কি না মিরর ইমেজ। মিরর ইমেজ বলতে আয়নায় যেমন আমরা দেখি, আয়নাতে ডান হাতটাকে বাঁ হাত মনে হয়, বাঁ হাতটাকে ডান হাত মনে হয়, কারণ কি না ডিস্টেন্সটাকে কমানোর জন্য, ডিস্টেন্সটাকে ইকুয়াল বোঝানোর জন্য এই ব্যাপারটা হয়। আয়নার সামনে দাঁড়ালে এই ব্যাপারটা বোঝা যাবে। তাহলে যদি একটা স্ট্রাকচার আর একটা স্ট্রাকচারের মিরর ইমেজ হয়, তখন তাদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার। এখানে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ দেখা রয়েছে যারা পরস্পরের এনানসিওমার। তাহলে আমরা স্ট্রাকচারাল আইসোমার গিয়ে পড়লাম যে অ্যালডোজ সুগার আর কিটোজ সুগার অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরাও আইসোমার, কিন্তু এরা পরস্পরের স্ট্রাকচারাল আইসোমার। আবার অপটিক্যাল আইসোমারিজম পড়তে গিয়ে দেখলাম যে গ্লুকোজেরই আবার দুটো ডিফারেন্ট আছে, একজন লাইটকে প্লেন অফ পোলারাইজডকে ডান দিকে ঘোরায়, একজন প্লেন অফ পোলারাইজডকে বাঁ দিকে ঘোরায়, একজন ডি গ্লুকোজ, একজন এল গ্লুকোজ। অর্থাৎ একটা স্ট্রাকচারাল আইসোমারের একটা আইসোমারের মধ্যে আবার দু ধরনের অপটিক্যাল আইসোমার আছে, একজন ডেক্সট্রোরোটেটরি, একজন লেভোরোটেটরি। এরপরে আমরা যাব এপিমারিজম, এপিমার বা এপিমারিজম। দেখো এপিমারিজম কাকে বলে না, দুটো মলিকিউল, দুটোই স্যাকারাইড মলিকিউল, দুজনের মধ্যে যদি শুধুমাত্র একটা কার্বনের পরিবর্তন দেখা যায়, একটা কার্বনে যদি শুধুমাত্র চেঞ্জ থাকে, তখন হচ্ছে তারা পরস্পরের এপিমার। একটা কার্বনের অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ। তাহলে দুটো সুগার বা দুটো ডিফারেন্ট স্যাকারাইড, তাদের যদি শুধু সিঙ্গেল একটা কার্বনে OH এর অ্যারেঞ্জমেন্টের পরিবর্তন হয়, তখন তারা হচ্ছে পরস্পরের কি এপিমার। এই এপিমারটা খুব ভালো করে বুঝতে হবে। অনেক অনেক এপিমার আছে, এবং এপিমার হওয়ার বা এপিমারাইজেশনের ফলেই কিন্তু এত এত ডিফারেন্ট ডিফারেন্ট স্যাকারাইড তৈরি হয়েছে। উদাহরণটা দিলেই বুঝতে পারবে। এখানে আমরা অ্যালোজ দেখতে পাচ্ছি, অ্যালোজের স্ট্রাকচার আমরা দেখলাম, একটা অ্যালডোহেক্সোজ অ্যালোজ। সেখানে কি আছে না, সেখানে আমরা একটা অ্যালডিহাইড গ্রুপ দেখতে পাচ্ছি, তারপরে পাঁচটা পরপর কার্বন HOH 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 এইভাবে আছে, নিচে CH2H, এটা অ্যালোজ। এখন এই অ্যালোজের যদি যে কোনো একটা কার্বনের পরিবর্তন করে, সাপোজ 3 নম্বর কার্বনের রোটেশন হলো, 3 নম্বর কার্বনটা কিরকম না, OH-টা বাঁ দিকে চলে এলো, আর H-টা না, OH-টা এদিকে চলে গেলো, আর H-টা এদিকে চলে গেলো, তাহলে কেমন হবে স্ট্রাকচারটা না? তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হলো সেটা কেমন, এই 3 নম্বর কার্বনটা দেখো পরিবর্তন হয়েছে, বাকি সব যেমন ছিল তেমনি আছে। রোটেশনটা বা চেঞ্জটা শুধু একটা কার্বনে, কত নম্বর কার্বনে, 3 নম্বর কার্বনে।
তখন এই যে স্ট্রাকচারটা হলো, এটাকে আগের স্ট্রাকচারটা রইলো, চেঞ্জ হলো, এর একটা আইসোমার হয়ে গেল বা একটা ডিফারেন্ট আইসোমার হয়ে গেল, এর নাম হচ্ছে গ্লুকোজ। তাহলে নর্মাল যে অ্যালডোহেক্সোজ, যার নাম অ্যালোজ, তার C3 এপিমার, C3 কেননা 3 নম্বর কার্বনটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য নামটা হচ্ছে C3 এপিমার। তার 3 নম্বর কার্বনে যদি রোটেশন হয়, এইচ এর অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়, তাহলে যে নতুন স্ট্রাকচারটা তৈরি হয় সেইটা হচ্ছে গ্লুকোজ। তাহলে অ্যালোজের একটা এপিমার হলো গ্লুকোজ। কিভাবে নামকরণ করে না, কত নম্বর কার্বনে চেঞ্জ হয়েছে, এখানে 3 নম্বর কার্বনে চেঞ্জ, তাই C3 এপিমার। তাহলে অ্যালোজের C3 এপিমার হলো কি না গ্লুকোজ। এই হলো এপিমারাইজেশন। এবার আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট এপিমার জানতে হবে। যেমন আমরা আবার গ্লুকোজের কিছু এপিমার পড়ব। এই মাঝখানে একটা গ্লুকোজকে রাখা হয়েছে, এটা একটা ডিগ্লুকোজ বা একটা গ্লুকোজ। এই গ্লুকোজের 2 নম্বর, গ্লুকোজ তো গ্লুকোজ, গ্লুকোজের স্ট্রাকচার, গ্লুকোজের যদি আবার 2 নম্বর কার্বনে চেঞ্জ হয়, এই যে হয়েছে C2 এপিমার, তখন সেটা হয়ে গেল কি না ম্যানোজ। তাহলে আমরা আরো একটা নতুন স্যাকারাইডের নাম জানলাম, ম্যানোজ। ম্যানোজটার স্ট্রাকচারটা কি তাহলে, এই যে উপরে অ্যালডিহাইড, তারপরে সি, বাঁ দিকে এইচ, বাঁ দিকে ওইচ, ডান দিকে এইচ, তারপর 3 নম্বর কার্বনে বাঁ দিকে ওইচ, ডান দিকে এইচ, 4 নম্বর কার্বন দুটোই, 4 নম্বর 5 নম্বর, ডান দিকে ওইচ, বাঁ দিকে এইচ, ডান দিকে ওইচ, বাঁ দিকে এইচ, নিচে সিএইচ ওইচ। অর্থাৎ গ্লুকোজের স্ট্রাকচারের সাথে সিমিলার, শুধুমাত্র একটি কার্বনে ডিফারেন্ট, 2 নম্বর কার্বনে। তাহলে এটা গ্লুকোজের সেটু এপিমার, যার নাম হচ্ছে ম্যানোজ। আবার আমাদের একটা খুব পরিচিত কার্বোহাইড্রেট যার নাম গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ কি না গ্লুকোজের C4 এপিমার, C4 এপিমার। গ্লুকোজের সাথে 4 নম্বর কার্বনের এইচ ওইচ এর পজিশনে চেঞ্জ, এখান থেকে 4 নম্বর কার্বনটা চেঞ্জ হয়ে গেছে, এইচ ওইচটা রোটেট করে গেছে। তাহলে এটা একটা গ্লুকোজের এপিমার নাম, যার নাম গ্যালাক্টোজ। এইভাবে আমরা অনেক অনেক এপিমার পাবো, বা অনেক অনেক কার্বোহাইড্রেট বা অনেক অনেক স্যাকারাইড সম্পর্কে জানতে পারবো। তাহলে আমি কয়েকটা বলছি, সেগুলো একটু লিখে নাও, সেগুলো বাড়িতে করবে, স্ট্রাকচারগুলো নিজেরাই করবে। তাহলে এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে না, 4টে স্ট্রাকচার দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা যেতে পারে এদের মধ্যে কি সম্পর্ক আছে, কি কার কি এপি, কত নম্বর এপিমার, বা কি কার এপিমার না আইসোমার না ডিএল আইসোমার না স্ট্রাকচারাল আইসোমার নাকি এপিমার, এই 3টে আইসোমার বলতে হবে। 4টে স্ট্রাকচার দিতে হলো, দিয়ে বললো এদের মধ্যে কি সম্পর্ক, এরা পরস্পরের ডিএল আইসোমার না এরা পরস্পরের স্ট্রাকচারাল আইসোমার না এরা পরস্পরের এপিমার। এইভাবে কোশ্চেন আসতে পারে। বা করতে দেওয়া হলো, বা অপশন দিলে একটা গ্লুকোজ দিলে এর C3 এপিমার, তারপরে 4টে অপশন দিলে যে কোনটা C3 এপিমার। তাহলে আমাদেরকে দুভাবেই শিখতে হবে, দুভাবেই জানতে হবে। এখন আমরা যদি অ্যালোজ কতগুলো লিখছি, এগুলো নিজেরা প্র্যাকটিস করবে বা নিজেরা বানাবে। অ্যালোজ 1 নম্বর হচ্ছে অ্যালোজ। এই অ্যালোজের C2 এপিমার কি হবে, আমি নামটা বলে দিচ্ছি, তোমরা স্ট্রাকচারটা করে নেবে। নামটা হচ্ছে অ্যালট্রোজ। অ্যালোজেরই আরো একটা এপিমার, কি এপিমার না C4 এপিমার, অ্যালোজের C4 এপিমার। স্ট্রাকচারটা নিজেরা করবে। C4 এপিমার কি না, অ্যালোজের C4 এপিমার হচ্ছে গুলোজ, গুলোজ নট গ্লুকোজ, গুলোজ। আবার গ্লুকোজের, গ্লুকোজের আমরা দুটো এপিমার এখানে করলাম, কি কি করলাম না ম্যানোজ করেছি আর গ্যালাক্টোজ করেছি গ্লুকোজের এপিমার। এছাড়া দেখবো আরো যদি কোনো গ্লুকোজের কোনো এপিমার আছে তো সেটা করে নেব। গ্লুকোজগুলো তো করাই হলো, একটা C4 এপিমার, একটা C2 এপিমার। এবার একটা গ্যালাক্টোজের করবে, গ্যালাক্টোজের।
গ্যালাক্টোজ। এই গ্যালাক্টোজের C2 এপিমার নাম হচ্ছে ট্যালোজ। এই স্ট্রাকচারগুলো বাড়িতে নিজেরা করবে। তাহলে এরপরে চলে যাবো আমরা সাইক্লিক স্ট্রাকচার। হাওয়ার্ড বলে একজন বিজ্ঞানীর কথা অনুযায়ী যে এই সমস্ত কার্বোহাইড্রেটগুলো এদেরকে যদি আমরা কোনো লিকুইড মিডিয়ামে রাখি তাহলে এরা সাইক্লিক ফর্ম করে, অর্থাৎ সাইক্লিক স্ট্রাকচার তৈরি করবে। একটা এদের যে প্রথম যে অ্যালডিহাইড গ্রুপ, সেই অ্যালডিহাইড গ্রুপের সাথে এদের যে 5 নম্বর কার্বন, লাস্ট কার্বনের আগে যে অ্যালকোহল গ্রুপ আছে, তাদের বিক্রিয়ায় এই স্ট্রাকচারটা কি হয়ে যাবে, রিং হয়ে যাবে। অর্থাৎ কিরকম না, আমরা যদি একটা স্ট্রাকচার নিই যে CHO বা অ্যালডিহাইড একটা নিলে, প্রথমটা কি হবে, অ্যালডিহাইড হবে, সিম্বল বন্ড বন্ড H, তারপরে সাপোজ CHOH, CHOH, CH2OH, এটা যদি একটা অ্যালডোহেক্সোজ হয় তাহলে কি না, এই 5 নম্বর কার্বন, এখানে যে 5 নম্বর কার্বনের যে OH, এই কার্বনকে অ্যাটাক করবে, তারপরে কি হবে না, এরা বন্ড গঠন করে একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। যদি এই মাথা আর লেজ যদি যুক্ত হয়ে যায় তাহলে কি স্ট্রাকচারটা রিং হয়ে যাবে, গোল এরকম হয়ে যাবে, আর একটা এরকম ঝুলবে CH2OH টা। এইটা হচ্ছে হাওয়ার্থ প্রজেকশন, যেখানে বলেছিলেন কি না স্ট্রাকচারগুলো রিং লাইক বা সাইক্লিক স্ট্রাকচার হয়ে যাবে। তাহলে অ্যালডিহাইডের সাথে এই অ্যালকোহলের বিক্রিয়া, এই যে এখানে যে অ্যালডিহাইড গ্রুপ, এই অ্যালডিহাইডের সাথে এই অ্যালকোহলের বিক্রিয়া দিয়ে একটা হেমি অ্যাসিটাল যৌগ তৈরি হবে, একটা হেমি অ্যাসিটাল যৌগ তৈরি হবে। হেমি অ্যাসিটাল কেন মনে হয় না, এর সাথে যদি আমরা আরো একটা অ্যালকোহল নিয়ে আসি তখন এটা অ্যাসিটাল যৌগে পরিণত হয়। তাহলে এখন পুরোপুরি অ্যাসিটাল নয়, অর্ধেক অ্যাসিটাল, তার জন্য বলে হেমি অ্যাসিটাল যৌগ। তাহলে অ্যালকোহলের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া কি হয় না, হেমি অ্যাসিটাল, তার সাথে আরো একটা অ্যালকোহল নিয়ে আসলে তখন কি হবে না, অ্যাসিটাল যৌগ তৈরি হবে। তাহলে এখানে হেমি অ্যাসিটাল যৌগ তৈরি, অ্যাসিটাল যৌগ তৈরি হয় না, হেমি অ্যাসিটাল যৌগ তৈরি হয়। কিরকম না, এই 1 নম্বরের যে অ্যালডিহাইড, সেই 1 নম্বর অ্যালডিহাইডের সাথে 5 নম্বরের যে OH এ যুক্ত হয়ে পড়ে কি না, একটা রিং ফর্ম তৈরি করে, এবং তখন এই যে জাংশন এরিয়া যে যুক্ত এই যে 1 নম্বর কার্বন জায়গাটা, তখন কি হয়ে যায় না, একটা হেমি অ্যাসিটাল স্ট্রাকচারে পরিণত হয়, এবং তখন গোটা যৌগটাকে বলে হেমি অ্যাসিটাল যৌগ। একইভাবে যখন কিটোনের সাথে হয় তখন হেমি কিটাল। তাহলে আমরা এরপর সেগুলোই দেখবো যে কিভাবে হেমি অ্যাসিটাল এবং হেমিকেটাল যৌগ তৈরি হয়, এবং কিভাবে এই লিনিয়ার স্ট্রাকচারগুলো, এই যে লম্বা লম্বা লিনিয়ার স্ট্রাকচার, এটা সাইক্লিক স্ট্রাকচারে পরিণত হয়। এখানে একটা গ্লুকোজ স্ট্রাকচার নিয়েছি, এই গ্লুকোজের আমরা সাইক্লিক স্ট্রাকচার হাওয়ার্থ প্রজেকশনের সাহায্যে এর সাইক্লিক স্ট্রাকচারটা দেখব। তাহলে গ্লুকোজ এর যে 1 নম্বর যে স্ট্রাকচার, এই যে OH এবং অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডের সাথে এই OH এর বিক্রিয়া, এই রিঅ্যাকশনটা যদি দেখা হয় কিরকম না, এই OH কি করে না, এই হাইড্রোজেনকে ছেড়ে ও কার্বনকে অ্যাটাক করে। কার্বনকে অ্যাটাক করলেই কি হয় না, কার্বন এই অক্সিজেনের ডবল বন্ডটাকে ভেঙে এর সাথে বন্ড গঠন করে, ওর সাথে বন্ড গঠন করে, এবং তখন এই যে হাইড্রোজেনটাকে ছেড়ে দিল, সেই হাইড্রোজেনটা গিয়ে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়। এরকম একটা এদের ইন্টারচেঞ্জ দেখা যায়, এবং তার ফলে আলটিমেটলি কি হয় না, এই দেখিয়ে দিই আমি একটু স্ট্রাকচারটা, ব্যাপারটা কিরকম হয়। সাপোজ এটাকে আমি ডান দিকে শোয়ালাম, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমি ডান দিকে সোজাসুজি এইভাবে যদি ফেলে দিই, এইভাবে যদি ফেলে দিই, তারপরে কি হলো না, এই 5 নম্বর, এইখানে 1 নম্বর পড়বে কার্বন, এখানে 5 নম্বর, এই 5 নম্বরটাকে নিয়ে যদি সামনে নিয়ে আসি, এইভাবে যদি সামনে নিয়ে আসি, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে, ব্যাপারটা বুঝে ভালো করে। কি বললাম না, আমি এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটাকে প্রথমে জাস্ট একটা গাছ কাটলে গাছটা যেমন ভাবে পড়ে, ডান দিকে করে গাছ এইটাকে ফেলে দিলাম আমি, এইভাবে পড়লো, তাহলে কি এখানে 1 নম্বর কার্বন আসবে, এখানে 6 নম্বর কার্বন আসবে, এখানে 5 নম্বর আছে। এরপরে এই 5 নম্বরটাকে ধরে আমি এইখানে যদি নিয়ে আসি, তাহলে স্ট্রাকচারটা কেমন ভাবে বাঁকবে, কেমন হবে স্ট্রাকচারটা,
এইখানটাতে দেখাচ্ছি, এটা 1 নম্বর কার্বন, এর সাথে কি আছে না ডবল বন্ড ও আর এইচ আছে, অ্যালডিহাইড। এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, আর এই দিকে 6 নম্বর। আমি 5-এর সাথে যুক্ত করছি একে, তাহলে এইদিকে 6 নম্বর CH2টা রেখে দিলাম। এই 5 নম্বরের সাথে কি আছে না একটা OH আছে, একটা H আছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলে যে কিভাবে বাঁকলো। এখন এই OH এর লোন পেয়ার কি করে না এই কার্বনকে অ্যাটাক করে। যখন এই কার্বনকে অ্যাটাক করলো, কার্বন কি না এই অক্সিজেনের সাথে ডবল বন্ডটাকে ভেঙে দিল। ডবল বন্ডটাকে ভেঙে দিয়ে যখনই এর সাথে যুক্ত হতে যাবে, তখন এইখানে যে এই যে অক্সিজেন, এই হাইড্রোজেনটাকে ছেড়ে দিল, এবং এই অক্সিজেনটাকে এই ডবল বন্ড ভেঙে দেওয়ার ফলে অক্সিজেনটা মাইনাস হয়ে গেছিল, এই হাইড্রোজেনটা এসে এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কিরকম স্ট্রাকচারটা তৈরি হলো না এই কার্বনের সাথে একটা এইচ থাকলো আর একটা ও দিয়ে এই কার্বনটা যুক্ত হলো। আমি এইখানে দেখাচ্ছি, এই যে এটা 5 নম্বর কার্বন, নিচের ছবিতে দেখো এটা 5 নম্বর কার্বনটা, এটা 1 নম্বর কার্বনটা, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা 6 নম্বর আছে। এই 5 নম্বর কার্বনের সাথে এখন কি আছে একটা হাইড্রোজেন যেমন ছিল তেমনি আছে, আর OH এর ওটা এই কার্বন দিয়ে এই কার্বনের সাথে যুক্ত হয়েছে, এই ওটা দিয়ে এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে। এখন এই যে কার্বন, এই কার্বনের ওটা এইখানে 1 নম্বর কার্বনের যে ডবল বন্ড হয়েছিল, সেই ডবল বন্ড ওটা এখন OH হয়ে গেছে, এই যে কারণ OH হয়ে গেছে, আর এর সাথে একটা হাইড্রোজেন নরমাল যেমন ছিল তেমনি আছে। এই যে যৌগটা তৈরি হলো, এটা হচ্ছে গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার, যেটা বলে পাইরানোজ স্ট্রাকচার, যার মধ্যে 6টা মেম্বার আছে। কটা? 5টা অক্সিজেন, একটা এই 5টা কার্বন, একটা অক্সিজেন, 1 2 3 4 5 আর 6, এই 6 মেম্বার যে রিং, এটাকে বলে পাইরানোজ স্ট্রাকচার। তাহলে এইভাবে গ্লুকোজ বা ফ্রুক্টোজ সবই কিন্তু সাইক্লিক স্ট্রাকচারে পরিণত হয়। গ্লুকোজের যে সাইক্লিক স্ট্রাকচার সেখানে 6টা মেম্বার থাকে বলে ওটা বলে পাইরানোজ স্ট্রাকচার। ফ্রুক্টোজের যে সাইক্লিক স্ট্রাকচার সেখানে 5টা থাকে, কারণ এখানে 1-এর সাথে তো যুক্ত হয় না, 2-এর সাথে 4 যুক্ত হয়। 2 নম্বরে কিটোনটা থাকে, তাহলে 2-এর সাথে 4 যুক্ত হয়, তার জন্য মেম্বারে মানে রিংটাতে 5টা মেম্বার থাকে এবং 2টো জ্বলন্ত অবস্থা থাকে, 1 এবং 6 দুদিকে হ্যাং করে থাকে। সেই স্ট্রাকচারটা বলে ফিউরানোজ। অনেকটা পড়ানোর ইচ্ছে ছিল, যে ইলেকট্রিসিটি প্রবলেম করছে,